ত্রিপুরা রাজ্যে বিজেপি আইপিএফটি ত্রিপুরা জোট সরকারের এই ৭.৫ বছর কাল রাজত্বে আইন শৃঙ্খলার যে বিন্দুমাত্র লেশ নেই, এটা এখন আর সাধারণ নাগরিকদের, বিরোধী দল বা অন্য কোনো পক্ষ থেকে এটা কোনো এখন আর অভিযোগ না। ত্রিপুরা বিধানসভার মাননীয় অধ্যক্ষ শ্রী বিশ্ববন্ধু সেন মহোদয় সশরীরে থানায় হাজির হয়ে সমস্ত ধরনের সাংবিধানিক যে প্রটোকল ইত্যাদি ভেঙে ধর্মনগর থানায় সেখানে সারা ত্রিপুরাজ্যের মানুষের সামনে যে উদাহরণ তুলে ধরেছেন, এটা এখন আর অভিযোগের স্তরে নেই। এটা যে ত্রিপুরাজ্যের নিত্য নৈমিত্তিক ঘটনা, এটা এখন এস্টাবলিশড। সেই জায়গায় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী, আমরা অন্তত আশা করেছিলাম এই রাজ্যের আপামর যে 40 লক্ষাধিক নাগরিক, যারা নিরপেক্ষভাবে, শুধু যারা কোনো রাজনৈতিক দল করেন তারা না, যে এ থেকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি একটু শিক্ষা নেবেন। তিনি এতে একটা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য উদ্যোগ গ্রহণ করবেন এবং তার কথাবার্তা ইত্যাদি দিক থেকে তিনি এই আলপটকা মন্তব্য না করে রাজ্যের তথাকথিত এই সুশাসনের ঢোল না পিটিয়ে তিনি নিজে থেকে সংশোধিত হবেন এবং রাজ্যকে, আমাদের রাজ্যের পুলিশকে কাজে লাগিয়ে এই যে গত ৭.৫ বছর ধরে যে সর্বনাশ বা আইন শৃঙ্খলার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, এটাকে সারার চেষ্টা করবে। যে না, এই মাননীয় অধ্যক্ষের এই থানায় উপস্থিত হয়ে এই আইন শৃঙ্খলা সম্পর্কে এরকম জাজ্জল্যমান প্রমাণ উপস্থিত করার পর এরপরে ঘটে গেল শরিক দল ত্রিপুরামথার কর্মীদের দ্বারা বিজেপির কর্মীদের উপর আক্রমণ। আগেও হয়েছে, এবার কোন জায়গায় আক্রমণ? আমাদের দেশের প্রধানমন্ত্রী তথা বিজেপির সর্বোচ্চ নেতা, যার বক্তব্য মন কি বাত না শুনলে বিজেপির সুবিধাভোগী হওয়া যায় না, এই রাজ্যের মধ্যে ওই রেগা যারা কাজ করেন তাদেরকে গিয়ে শুনতে না চাইলেও মন কি বাত অনুষ্ঠানে গিয়ে বসে থাকতে হয়। যাদের নামে তার অধিকার অনুযায়ী আবাস যোজনায় ঘর স্যাংশন হয়েছে, বা সাধারণ গ্রামে গঞ্জে বিভিন্ন স্কিমের যে সুবিধাভোগী হয়েছেন, বেনিফিশিয়ারি বা লাভার্থী হয়েছেন, এই সুবিধাভোগী বা লাভার্থীতে নাম টিকিয়ে রাখার জন্য তাকে মন কি বাতে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার ভান ধরে বসে থাকতে হয়। যেমন ত্রিপুরামথা কর্মীদের, এটা প্রধানমন্ত্রীর মন কি বাতের বিরুদ্ধে না, এটা সামগ্রিকভাবে এই রাজ্যের মধ্যে বিগত ৭.৫ বছর যে অরাজকতা চলেছে,
শুধু মিত্র দলের সমর্থক না, নিজ দলেরও সমর্থকদের নানা প্রতিশ্রুতি দিয়ে, নানা অপকর্ম করিয়ে যারা বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান, ত্রিস্তর পঞ্চায়েত, তারপর এই নগর পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন, এই সমস্ত শক্তিকে দিয়ে ব্যবহার করে এদের প্রলোভন দেখিয়ে এই যুবকরা তাদের হতাশা থেকেই এই আক্রমণ। এখন খোয়াই জেলার আশ্রামবাড়ির ক্ষত শুকুতো না শুকুতে গতকাল 31শে জুলাই 4 দিনের মাথাতে ডজন ডজন পুলিশের সামনে সিপাহীজলা জেলার জামপুজলাতে গতকাল দিন দুপুরে আবার আক্রমণ। কিসের ইঙ্গিত করে? এ রাজ্যে আইন শৃঙ্খলা তো নেই, তার বিন্দু মাত্র লেশ নেই। এটা শুধু দুটো ঘটনা মধ্যে সীমাবদ্ধ না, প্রতিদিন নারী নির্যাতন, অপহরণ, বিভিন্ন জায়গাতে খুন, আর তাদের দেবতুল্য কার্যকারীদের দ্বারা পিডব্লিউডি অফিসে হামলা, ব্লকে হামলা। এই সংবিধান বহির্ভূত শক্তিগুলো এখন সারা ত্রিপুরাজ্য এটাকে দখল করে নিতে চাইছে। আর উপরতলাতে যারা আছেন তারা বিভিন্ন প্রতিষ্ঠান, বিশেষ করে নির্মাণ সংস্থা, জবরদস্তি করে তাদের কাছ থেকে যে কমিশন গ্রহণ করছে। এখন এই কমিশনের আওতায় শুধু এই রাজ্যের আরডি দপ্তরের ইঞ্জিনিয়ার, পিডব্লিউ দপ্তরের ইঞ্জিনিয়ার, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার, তারাই শুধু এর মধ্যে, এই আওতার মধ্যে না। এখন সিপিডব্লিউডি অর্থাৎ সেন্ট্রাল পিডব্লিউডি, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রজেক্ট যারা এই রাজ্যে রূপায়ণ করেন, রেলওয়ে, তারাও রেলওয়ের বহু নির্মাণ করেন, এবং হাইওয়ে। এবং এই যে কমিশন আদায়ের, এটা বুঝতেই পারছেন, এই যে হাইওয়েগুলো, এগুলোর এক একটা রাস্তার এস্টিমেট 500, 600, 1000 কোটি টাকা। তার 100 কোটি টাকার 1% যদি এই কমিশন হয় 1 কোটি, তাহলে 500 কোটি টাকার 1% হয় তাহলে 5 কোটি। কিন্তু 1% কি তারা সন্তুষ্ট হন? পত্রপত্রিকা চোখ বুলালে দেখা যায়, কান পাতলে শোনা যায়, ত্রিপুরাজ্যের এই তথাকথিত এখন কুশীলবরা, তারা, তাদের মধ্যে কেউ কেউ, যদিও আমার কাছে সেই তথ্য সেভাবে নেই, কিন্তু পত্রিকায় উঠছে, সোশ্যাল মিডিয়াতে নানাভাবে এই বক্তব্যগুলো ভাসছে। দিল্লিতে ফ্ল্যাট কিনছেন, গুরগাঁওয়ে হোটেল তৈরি করছেন, কেউ কেউ আবার দুবাই, কদিন বাদে বাদেই দুবাই, ব্যাংকক, অস্ট্রেলিয়া, এই ইংল্যান্ড ঘুরে আসছেন। এবং সেখানেও শোনা যায় অচেনা অজানা অনেক লোককে সঙ্গী করে নিয়ে যান, কালো কালো চশমা করে পরে ইউরোপিয়ানদের মতো তারা বালুচরে ঘুরে বেড়ান। এবং সেই ছবিগুলোও এখন সোশ্যাল মিডিয়াগুলোতে আসছে। কারা তুলছে, কিভাবে পাচ্ছে জানি না, নিশ্চয়ই তাদের কোনো সূত্র সেখানে আছে। এবং কোত্থেকে টাকাগুলি পান তারা? এই ত্রিপুরাজ্যের মধ্যে তো
অতীতেও অনেকে মন্ত্রী হয়েছেন, বিধায়ক হয়েছেন, সাংসদ হয়েছেন, জেলা পরিষদের সভাধিপতি, সহকারী সভাধিপতি, পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান, বা এই রাজ্যে 25 বছর লাগাতার যখন বামপন্থীরা শাসক দল ছিলেন, সেই দলের জেলা সম্পাদক, মহকুমা সম্পাদক হয়েছেন। তাদের কারোর 2তলা 3তলা বিল্ডিং উঠেনি। রাতারাতি তাদের কারোর যে লাখ লাখ টাকার, 20-25 লাখ টাকার গাড়ির মালিক তারা হননি। এইভাবে দেশ বিদেশে বেড়াতে পারেননি। যে রাজ্যের বাইরে দূরে থাক, যে 25 বছর ক্ষমতায় থাকার পরও যারা সেই সময়কার অনেক বিধায়ক আছেন, সাংসদ আছেন, চেয়ারম্যান আছেন, তারা তাদের বাড়িঘরটুকু ঠিক সেরকম ভাবে তৈরি করতে পারেননি। এই জন্য তাদের কোনো আক্ষেপ আছে কথা বলবো না। কিন্তু এখন যে 2 দিন আগে এটা ত্রিপুরাজ্যের জনগণের দ্বারা নির্বাচিত হয়ে, অর্থাৎ তাদের পার্টির ভেতরে যারা পার্টির লোক, তাদের পার্টির দ্বারা নির্বাচিত হয়ে কোন সম্মেলন থেকে সভাপতি না, কারা নির্বাচন করছেন? দিল্লি থেকে নাম আসছে, মন্ডলের সভাপতি, জেলা সভাধিপতি, রাজ্যের সভাধিপতি তো গত 1 বছর ধরে জুড়ে আছে। এরা স্বাভাবিক এই রাজ্যের মধ্যে যারা বিজেপির সমর্থক, বিজেপিকে ভোট দেয়, তাদের প্রতি দায়বদ্ধ না। তারা দায়বদ্ধ দিল্লির নেতাদের খুশি করার জন্য, কারণ এরা খুশি হলেই এরা সভাধিপতি হতে পারে রাজ্য থেকে মন্ডল অব্দি। আর এই সভাধিপতির পদ দখল করতে পারলেই তারা অসাংবিধানিক ক্ষমতার মালিক। কেউ বিধায়ক হয়ে 56 ভোট দিয়ে, কেউ বিধায়ক না হয়েও ব্লকের মালিক, পিডব্লিউডি ডিভিশনের মালিক, আরডি ডিভিশনের মালিক, এখন সিপিডব্লিউডির সিভ ইঞ্জিনের অফিস, তারপর জাতীয় সড়ক যে নির্মাণ করে ন্যাশনাল হাইওয়ে কর্পোরেশন, এই ডেভেলপমেন্ট লিমিটেড না কি জানি, এই নর্থ ইস্টের জন্য তৈরি করা হয়েছে, যারা জাতীয় সড়কের কাজ করছে। আর তার ফলশ্রুতি হলো এই যে জাতীয় সড়কগুলো এখন বেহাল অবস্থা। উত্তর ত্রিপুরা, ঊনকোটি, ধলাই এবং খোয়াই জেলার লোক তারা দেখছেন যে এই সদর উত্তরে লিচু বাগান থেকে যে রাস্তাটা বামপন্থী ফ্রন্ট সরকার বিকল্প জাতীয় সড়ক হিসাবে মঞ্জুরি করিয়ে যে কাজটা শুরু করেছিল, সে কাজটা হচ্ছে। 1 বছর না যেতেই রাস্তার কোনো চিহ্ন নেই, ধান ক্ষেতের চেয়েও খারাপ। তদনুরূপ আগরতলা আসাম, অর্থাৎ আগরতলা, টেলিয়ামোড়া, আমবাসা, মনুঘাট, কুমারঘাট হয়ে যে রাস্তাটা গেছে, তারই অবস্থা। কান পাতলে শোনা যায় কোটি কোটি টাকা কমিশন কাউকে দিতে হয়েছে। কারা তারা? এই ত্রিপুরাজ্যের আইন শৃঙ্খলার অবনতির পেছনে কারণ এটাই। কাজে সেদিকে নজর না দিয়ে আমাদের রাজ্যের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী, আমি দেখলাম গতকাল একটা সোশ্যাল মিডিয়াতে বলছেন বামফ্রন্ট সরকারের 25 বছরে 69 জন রাজনৈতিক খুন হয়েছে 25 বছরে। আমি এতে সংখ্যা দিয়ে আমি কোনো যুক্তি খাড়া করছি না। একজনও খুন হবে কেন? একজন খুন হলেও খুন, এটা বিরাট ক্ষতি। এবং কোনো ব্যক্তি অপরাধী হলেও যে আইন হাতে তুলে কাউকে খুন করা, এটা আরো বড় অপরাধ। আমি সে সভায় গাইছি না। মুখ্যমন্ত্রী বলছেন আমি ঘরে ঘরে যাব,
আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, হ্যাঁ, আপনি সে 69 জন কারা নাম প্রকাশ করুন, কারা তারা। একটাও দেখাতে পারবেন না রাজনৈতিক কারণে খুন হয়েছে। হ্যাঁ, এই খুনগুলো দুর্ভাগ্যজনক। 69 কেন, একজন হলেও আমি বলতাম দুর্ভাগ্যজনক কেন হবে। আর বলছেন গত 7.5 বছরে একটাও রাজনৈতিক খুন হয়নি, একটাও রাজনৈতিক কারণে কারো বাড়ি ঘর জ্বলেনি। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার কাছে আমরা একবার না, দুবার, তিনবার তালিকা তৈরি করে কোন দিন, কোন তারিখে, কোন জায়গাতে কারা কারা এই গত 7.5 বছরে হাজার হাজার মানুষের বাড়ি পড়েছে, দোকানপাট লুট হয়েছে, রাবার বাগান ধ্বংস করে দেওয়া হয়েছে, 30 জন বামপন্থী কর্মী খুন হয়েছেন, একটা আসামি ধরা পড়ে না। এই সেদিনও গত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে যিনি খুন হলেন, আমাদের একজন প্রার্থী কমরেড বাদল শীল, বিলোনিয়ার চুত্তাখোলার, হ্যাঁ, আসামিরা ধরতে বাধ্য হয়েছেন, তার বিচার চলছে। মাননীয় আদালত চেষ্টা করছে সত্য উদ্ঘাটন করে সঠিক বিচার দেওয়ার জন্য, কিন্তু সেই জায়গাতেও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নিয়োজিত, তার আইন দপ্তর নিয়োজিত গভর্নমেন্ট প্লিডার, যাকে বলা হয় পিপি, পাবলিক প্রসিকিউটর, যে এই খুনিরা এখনো রায় বের হয়নি, সাক্ষী সম্পূর্ণ নেওয়া শেষ হয়নি, সরকার এখানে বাদী, উকিল যতক্ষণ না রায় বের না হয়, যতক্ষণ না সাক্ষী সম্পূর্ণ না হয়, তার জামিনকে বিরোধিতা করেনি। কোন অদৃশ্য অঙ্গুলে হেলন এইসব হচ্ছে, মানুষ বুঝতে পারে। কাজে আমি বলবো, এইভাবে অপরাধ লুকোতে পারবেন না, এইভাবে পালাতে পারবেন না। এবং একজন মন্ত্রী সোশ্যাল মিডিয়াতে তার বক্তব্য বেরিয়েছে, অন্যায় করলে তার শাস্তি হবে, মার খেতেই হবে। তিনি পবিত্র গীতার নাম উচ্চারণ করে বলছেন, এটা গীতার বাণী। শুরু হয়েছে। এটা সে মন্ত্রী মহোদয় না বললেও, এটা মন্ত্রী মহোদয় বলার কারণে হচ্ছে তা নয়, এটাই শাশ্বত নিয়ম। কিন্তু আমরা তারপরও বলবো যে না, এরকম রাজনৈতিক সন্ত্রাস, এইভাবে আইন হাতে তুলে একদল লোক এরা সমাজকে নিয়ন্ত্রণ করবেন, তারাই থানা চালাবেন, তারাই ওই নেশা কারবারি সবকিছুর হর্তাকর্তা বিধাতা হবেন, এটা হতে পারে না। এবং কেন হচ্ছে এগুলো? যে ত্রিপুরা রাজ্যের বর্তমান যে ব্যবস্থা এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যিনি, তার এই যে ছোট ছিদ্র, তার যে অপদার্থতা, আজকে আইন শৃঙ্খলা যে ভেঙে পড়েছে, যে মাননীয় অধ্যক্ষ থানায় গিয়ে উপস্থিত হয়ে সারা রাজ্যবাসীর কাছে জানান দিতে হচ্ছে, তারপরেও তার বিন্দুমাত্র সম্বিত ফিরছে না। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, একটু শরম করুন। আপনার এই ঘুম একটু, আপনি যদি জেগে ঘুমিয়ে থাকেন, আজকে যে ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করেছেন, এই ফ্র্যাঙ্কেনস্টাইন আপনাকেও ছাড়বে না, আপনার দলের কাউকে ছাড়বে না। ইতিমধ্যেই শুরু হয়েছে শরিক দলের সাথে, এবং মানে এটা নিজ দলের মধ্যে হবে না, এতে আমরা খুশি তা বলছি না, কিন্তু আমি বাধ্য হলাম গতকাল মাননীয় মুখ্যমন্ত্রীর সে বক্তব্য শোনার পর। তারপরও তিনি কিভাবে হাসছেন, তারপরও তিনি এসব কিভাবে বলছেন।
এ থেকে বিরত থাকুন। এতে রাজ্যের মানুষ একটু আশ্বস্ত হবে, অপরাধীরা একটু ভয় পাবে এবং রাজ্যে এই সমস্ত যে আজকে আইন শৃঙ্খলাহীনতা, গণতন্ত্রহীনতা, এটাকে দমন করার জন্য গণতান্ত্রিক শক্তিতে যাচ্ছে, তারা আশ্বস্ত হবে। কিন্তু আপনি যদি আশ্বস্ত না হলেও রাজ্যের মানুষ এটা বন্ধ করবে, সেই দিন দ্রুত গণিয়ে আসছে, সেই দিন গোনা শুরু হয়েছে, তার জন্য অপেক্ষা করুন।